নমস্কার। শুরু হচ্ছে জাতীয় নাট্য বিদ্যালয়ের সহায়তায় হাবড়া নান্দনিকের নাটক পঞ্চম বেদ। নাটক জাতীয় নাট্য বিদ্যালয় প্রেরিত। মঞ্চ শম্ভু দত্ত, আবহ নিত্যানন্দ বিশ্বাস, নির্দেশনা এবং সামগ্রিক পরিকল্পনা দেবব্রত দাস, প্রযোজনা হাবড়া নান্দনিক। নাটক পঞ্চম বেদ। নৃত্যের আগের পর্ব শেষ। তোমরা যা শিখেছ তা অনুশীলন করো। এটা কিন্তু কঠিন পরীক্ষা, এতে কোনো রকম ত্রুটি থাকা উচিত না। যাও অনুশীলন করো। ভালোবাসার বন্ধন অটুট থাকুক। তোমাদের আসার কারণ বসো, আসার হেতু বলো। আপনি নাট্যশাস্ত্র রচনা করার পর থেকে আমাদের সকলের মনে এবং হৃদয়ে নানান রকম প্রশ্ন যাচ্ছে। আমরা এই উত্তরের জন্যই আপনার কাছে এসেছি। জিজ্ঞাসা করো, কোন রকম দ্বিধা ছাড়াই জিজ্ঞাসা করো। নাট্যশাস্ত্র উৎপাদনের কারণটা, এর উদ্দেশ্যটা? দেখো, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল তুমি খুব ভালো প্রশ্নই করেছ। এই প্রশ্নটি কেবল নাটক সম্পর্কে নয়, এটি জীবনের মর্ম বোঝার একটি মাধ্যম। কলিযুগে মানুষ যখন লোভ আর পাপ দ্বারা পরিবেষ্টিত হয়েছিল, অধর্ম এবং সংঘর্ষের দিকে অগ্রসর হচ্ছিল, ইন্দ্রজি ব্রহ্মাজির কাছে গেলেন, প্রার্থনা করে বললেন এমন একটি মাধ্যম থাকা উচিত যেখানে দেখা এবং শ্রবণ এক এবং অভিন্ন হওয়া উচিত, যার অর্থ মানুষ ধর্মে অর্থ কাম মোক্ষের দিকে ফিরে আসবে। এর জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ব্রহ্মা নাট্য শিল্প সৃষ্টি করেছিলেন। এর ব্যবহারের বিজ্ঞানকে নাট্যশাস্ত্র বলা হয়। সাধু সাধু। কিন্তু গুরুদেব, এর কোনো জ্ঞানের ভান্ডার, জগতের রহস্য এদের মধ্যেই লুকিয়ে আছে। বেদ নিজেই এই জ্ঞানে পরিপূর্ণ। উদ্দেশ্য পূরণের জন্য এগুলোই যথেষ্ট ছিল। তাহলে এই নতুন বেদ কেন? যাতে সকলের কাছে সহজলভ্য হয়, সাধারণ মানুষের জন্য নাটকের মাধ্যমে আমরা তাদের শিক্ষার পথ থেকে ধর্মের পথে নিয়ে যেতে পারি। এই শুভ উদ্দেশ্যেই চারটি বেদ একত্রিত হয়ে রচনা হয় নাট্যশাস্ত্র অর্থাৎ পঞ্চম বেদ। চারটি বেদের সারাংশ
रंग तकता है तक तक दित्तलंगु तुम हरिक रंग तकता है तक तक हरिक रंग। নাটকে যদি তুমি পাঠটি শোনো, ব্রহ্মাজি সেটি ঋগ্বেদ থেকে নিয়েছে। আর এই যে সুন্দর সুরটি, এটি ভিত্তি হলো সামবেদ। অভিনয় যজুর্বেদ থেকে এসেছে এবং রস এসেছে অথর্ববেদ থেকে। এই চারটি বেদের অংশ নিয়ে নাট্য চর্চার সূচনা হয়। গুরুদেব, তাহলে কি এই নাটক কেবল দেবতাদের জন্যই তৈরি হয়েছিল? অসুররাও ঠিক এই একই প্রশ্ন ব্রহ্মাজিকে করেছিলেন। তার উত্তরে ব্রহ্মাজি বলেছিলেন, না, নাটক সবার জন্য। অসুর, দেবতা, সাধারণ মানুষ সবার জন্যই না। এটি অশুভ কার্যকে কঠিন করে তোলে। এই শাস্ত্রে রায় লক্ষ্যের অভিযোজন রয়েছে। এটি শোক দুঃখ ভুলে থাকার একটি মাধ্যম। এর মধ্যেই আছে সমস্ত সারমর্ম, সমস্ত ভাব, সমস্ত নাট্যশাস্ত্র, রূপ এবং কর্মের প্রক্রিয়াকরণ। এর মধ্যে জ্ঞান এমন কোনো কাজ নেই নাটকে যেটা দেখানো হয় না। অসাধারণ। সমগ্র সৃষ্টির অন্তর্ভুক্তি, জাগতিক এবং অতি প্রাকৃতিক ও বহুমুখী সব জীবের আবেগের প্রকাশ। হ্যাঁ ঋষিরা, নাটকের সকল প্রকার শিল্পের উপস্থিতি বলা যেতে পারে। আমরা সকল শিল্পের সঙ্গম দেখতে পারি। মুনিবর, নাট্যশিল্প একটি চমৎকার শিল্প। এটি অবশ্যই যতটা হওয়া উচিত ততটাই। শ্বাস নেওয়া মানে বেঁচে থাকা। তাহলে আমাদের সমাজ কেন এটাকে গুরুত্বের সাথে নেয় না? আমরা শিল্পকর্ম করা কেন তিনি এটাকে অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত মনে করেন? আমরা শিল্পী। শিল্পই আমাদের ধর্ম, শিল্পের নিয়ন্ত্রক নই। শিল্প করা আমাদের ধর্ম। আমাদের এই বিষয়ে, আমাদের শিল্পের বিষয়ে নীতি নির্ধারকদের ব্যবহারের উপর বিবেচনা করতে হবে এবং সুযোগ তৈরি করতে হবে। নাটক কেবল একটি শিল্প নয়, এটি সমাজের একটি আয়না। এটা মানবতার জন্য সত্য। এটি আপনাকে ঠিক পথে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। নাটক জ্ঞান, ধর্ম এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করে সামগ্রিক। এটা মানবতার কথা বলে। আজ নাট্যশিল্প সমাজের বৈষম্য দূর করে একে সমাজের একটি অংশ করে তোলবার একটি দুর্দান্ত উপায়। সমতার অনুভূতি এনে দেয়। এই অনুভূতি নিঃসন্দেহে এই পৃথিবীকে স্বর্গে পরিণত করবে। নিঃসন্দেহে হে ঋষি, কাল গিয়ে সমাজ হলো পশুদের সমাজ। এই আশা এবং প্রত্যাশা নিয়েই যে সমাজ শিল্প ও শিল্পী তাদের প্রাপ্য সম্মান দেবে। নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে বিকশিত করার অধিকার আমাদের আছে। পঞ্চম বেদ সকল বেদের জ্ঞান। হ্যাঁ, পঞ্চম বেদ সকল বেদের জ্ঞান। আমার রাঙামিপুরের ঋষিরা আপনাকে স্বাগত জানানোর জন্য তাদের উপস্থাপনা প্রস্তুত করেছেন। আমরা অপেক্ষা করছি। চলুন নাটকটি উপভোগ করি। তুমি অগ্রসর হও, আমরা আসছি অতি শীঘ্র। তাহলে আমরাও যাই, নাটকটি প্রত্যক্ষ করি। এসো তোমরা সবাই। চলো। মজা আসবে। পর্ণা সিনহা দেব, মিতা দেব, উজ্জ্বল বিশ্বাস, তিমির বিশ্বাস, শম্ভু দত্ত, নিত্যানন্দ বিশ্বাস, শ্রীকান্ত দত্ত, বিপ্লব সমাদ্দার।